বাকি রাজনীতির কথা আমি এখানে বলবো না। আমাকে হাইকোর্ট না বলেছে আপনারা ওই নেচার পার্কের ওদিকে যান, অন্য কোনো কোশ্চেন থাকলে সেখানে আমি বলবো। অর্থাৎ শুভেন্দু অধিকারী যে মহেশতলা যাচ্ছে কেবল রাজনীতি করতে, রাজনৈতিক উস্কানি দিতে, তা কিন্তু কলকাতা হাইকোর্টও জানে। যে কারণে শুভেন্দু অধিকারী মহেশতলায় গিয়ে যাতে কোনো রকম রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে, শান্ত মহেশতলাকে, শান্ত মেটিয়া বুরুজকে আর যাতে অশান্ত না করতে পারে, সেই নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়ে দিয়েছে। আর এই যে কলকাতা হাইকোর্ট শুভেন্দু অধিকারীকে রাজনৈতিক বক্তব্য না রাখার শর্ত সাপেক্ষে মহেশতলা যাওয়ার অনুমতি দিল, তা থেকে তো একেবারে পরিষ্কার মহেশতলার ঘটনার পিছনে কোনো রকম দাঙ্গার কনস্পিরেসি ছিল না, কোনো রকম ধর্মীয় প্ররোচনা ছিল না, ছিল কেবলমাত্র ভারতীয় জনতা পার্টি এবং শুভেন্দু অধিকারীর রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার, রাজনৈতিক জমি তৈরি করার একটা পরিকল্পনা মাত্র। কারণ মহামান্য কলকাতা হাইকোর্ট খুব ভালোভাবে জানে বর্তমান এই যে সরকার চলছে, তৃণমূল কংগ্রেসের যে সরকার চলছে, তৃণমূল কংগ্রেসের সেই সরকারের শাসনকালে অন্তত 2021 সালের আগে পর্যন্ত পশ্চিমবাংলায় তেমন কোনো বড় ধর্মীয় দাঙ্গা দেখা যায়নি। কিন্তু বর্তমানে একের পর এক ধর্মীয় দাঙ্গা দেখা যাচ্ছে। 2014-তে কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসেছে, 2019-এ পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি মাথাচাড়া দিয়ে উঠেছে, কিন্তু তখনও পর্যন্ত পশ্চিমবাংলায় কোনো রকম কোনো বড় ধর্মীয় দাঙ্গা দেখা যায়নি। কিন্তু 2021-এ ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় মুখ থুবড়ে পড়ার পর, শুভেন্দু অধিকারীর স্বপ্ন না পূরণ হওয়ার পরে থেকে এবং 2024 লোকসভা নির্বাচনে যেভাবে পশ্চিমবাংলার মানুষ ভারতীয় জনতা পার্টিকে বর্জন করেছে, বিজেপির এই দাঙ্গার রাজনীতি ও ধর্মীয় রাজনীতিকে যেভাবে বর্জন করেছে, তারপর থেকে পশ্চিমবাংলায় একের পর এক ধর্মীয় দাঙ্গা দেখা দিয়েছে। সে বেলডাঙ্গা হোক, মোথাবাড়ি হোক, শামশেরগঞ্জ হোক, ধুলিয়ান হোক বা মহেশতলা, প্রত্যেকটা ঘটনা কিন্তু আমরা সম্প্রতিকালে দেখেছি। এর আগে কিন্তু এত বড় ধর্মীয় দাঙ্গা, হিন্দু মুসলমান রাইট বা এই গন্ডগোলের চিত্র, বছরে এত দাঙ্গা, এত গন্ডগোলের চিত্র পশ্চিমবাংলায় আমরা দেখিনি, তা কলকাতা হাইকোর্টও দেখেনি। বর্তমানে যত 2026 বিধানসভা নির্বাচন আগিয়ে আসছে, তত একের পর এক জায়গায় যে কোনো ছোটোখাটো ধর্মীয় ইস্যুকে হাতিয়ার করে ভারতীয় জনতা পার্টি অনর্গল যে বিষ ছড়াচ্ছে এবং রাজ্যের বিরোধী দলনেতা যে উস্কানিমূলক বক্তব্য রাখছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের মতো যে সমস্ত কথাবার্তাগুলো বলছে, তাতে করে কিন্তু একের পর এক জায়গায় আমরা দাঙ্গা হতে দেখছি। 2021 বিধানসভা নির্বাচনে দলবদলু নেতা এবং কৃত্রিম আবহাওয়া তৈরি করে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা দখলের, বাংলার মসনদ দখলের যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন যখন পশ্চিমবাংলার মানুষ ভেঙে চুর করে দিয়েছিল, তারপর থেকে কিভাবে বাংলার মানুষকে জব্দ করা যায়, প্রথম সেই অস্ত্র বা সেই হাতিয়ার বেছে নিয়েছিল ভারতীয় জনতা পার্টি। 100 দিনের কাজ থেকে আবাস যোজনা বা কেন্দ্রীয় বরাদ্দ, প্রত্যেকটা জায়গায় কেন্দ্রীয় বিজেপি এই শুভেন্দু অধিকারীর কথা মতো নেচে বা শুভেন্দু অধিকারীর কথা মতো চলে বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা করেছিল। কিন্তু সেই পরিকল্পনা যখন রাজ্য সরকার ভেস্তে দিয়েছিল, রাজ্য সরকার তার নিজের তহবিল থেকে টাকা দিয়েছিল, তারপরে ভারতীয় জনতা পার্টি কিন্তু মোটিভ ঘুরিয়েছিল। মোটিভ ঘুরিয়ে কি করেছিল, তাদের দ্বিতীয় প্ল্যান অর্থাৎ ভুয়ো ভোটার ঢোকানোর একটা চেষ্টা করেছিল। পশ্চিমবাংলার যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকার মধ্যে জনবিস্ফোরণ ঘটিয়ে যেমনভাবে দিল্লিতে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসেছে বা মধ্যপ্রদেশে ক্ষমতা এসেছে, হরিয়ানায় ক্ষমতা এসেছে, সেই ভুয়ো ভোটার দিয়ে পশ্চিমবাংলার ক্ষমতা দখলের একটা চেষ্টা করেছিল। সেখানে পশ্চিমবাংলার রাজনৈতিক সচেতন মানুষ সেই পরিকল্পনা বা সেই চক্রান্ত ধরে ফেলেছে। অর্থাৎ ভারতীয় জনতা পার্টির প্ল্যান এ, প্ল্যান বি ফেল হয়ে গিয়েছে। ভারতীয় জনতা পার্টি যখন দেখছে পশ্চিমবাংলায় তাদের একের পর এক প্ল্যান ফেল হয়ে যাচ্ছে, পশ্চিমবাংলার মানুষ তাদের রাজনৈতিকভাবে বর্জন করার সঙ্গে সঙ্গে তাদের সমস্ত চক্রান্তগুলো ধরে ফেলছে, তখন ভারতীয় জনতা পার্টি তাদের ওই মোক্ষম অস্ত্র বা দাঙ্গার অস্ত্রকে কার্যকরী করতে চাইছে পশ্চিমবাংলাতে, এবং যেটার মধ্য দিয়ে হিন্দু মুসলমান বিভাজন করে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে, হিন্দুদের সিম্প্যাথি আদায় করে আগামী 2026 বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখল করার মরিয়ার চেষ্টা শুরু করেছে ভারতীয় জনতা পার্টি ও শুভেন্দু অধিকারী। আর যে কারণে আজকের কলকাতা হাইকোর্ট শুভেন্দু অধিকারীকে রাজনৈতিক বক্তব্য না রাখার শর্ত দিয়ে মহেশতলা যাওয়ার অনুমতি দিয়েছে। আর মহামান্য কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে শুভেন্দু অধিকারী মহেশতলায় গেলেও শুভেন্দু অধিকারী কিন্তু এখনো পর্যন্ত সেই অভিষেক ম্যানিয়াতে ভুগছে। আজকে পুলিশকে শুধু বলবো, রাজীব কুমারকে আর ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্ট পুলিশকে, তারা ভাইপোর নির্দেশে যেটা করলেন, সরাসরি কোর্টকে চ্যালেঞ্জ করলেন। আমি পুরো ভিডিও করতে করতে এসেছি নেচার পার্ক থেকে, আমি হাইকোর্টে ভিডিও জমা দেব। শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে আসার পর থেকে তিনি যাকে তার স্বঘোষিত শত্রু বলে পশ্চিমবাংলার মানুষের কাছে উপস্থাপন করেছিল, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নাম অর্থাৎ শুভেন্দু অধিকারীর নাম দিনে বা মাসে একবার না নিলেও শুভেন্দু অধিকারী দিনে 10 বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্দনা করছে। আর এদিকে যখন কলকাতা হাইকোর্ট শুভেন্দু অধিকারীকে শর্ত সাপেক্ষে মহেশতলা যাওয়ার অনুমতি দিচ্ছে বা পারমিশন দিচ্ছে, তখন শুভেন্দু অধিকারী সেই কলকাতা হাইকোর্টের অনুমতি দেওয়াটাকে তার জয় বলে বুক ফোলাচ্ছে এবং
ওবিসি মামলা নিয়ে গলা ফাটাচ্ছে। আর আজকের কলকাতা হাইকোর্ট যে আরও একটা রায় দিয়েছে সেটা নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী মুখ খুলছে না, কারণ তাতে করে ভারতীয় জনতা পার্টির মুখ পুড়েছে, কেন্দ্র সরকারের মুখ পুড়েছে এবং ডেফিনেটলি শুভেন্দু অধিকারীর গালে ঠাস ঠাস করে 3টে চর পড়েছে। কলকাতা হাইকোর্ট আজকের 100 দিনের যে প্রকল্পের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে বা বন্ধ করে রেখেছে, 100 দিনের কাজ বন্ধ করে রেখেছে, তার বিরুদ্ধে কড়া রায়ের সঙ্গে সঙ্গে একেবারে ডেডলাইন বেঁধে দিয়েছে কেন্দ্রীয় সরকারকে। কেন্দ্রীয় সরকারকে পশ্চিমবাংলার 100 দিনের কাজের সমস্ত বকেয়া মেটানোর সঙ্গে সঙ্গে 1 আগস্ট থেকে আবার 100 দিনের কাজ চালু করতে হবে। আজকের কলকাতা হাইকোর্ট একেবারে ডেডলাইন বেঁধে দিয়ে তীব্র ভৎসনার সঙ্গে কেন্দ্রকে এমন নির্দেশ দিয়েছে। আর এই যে কেন্দ্র সরকার 100 দিনের কাজের টাকা আটকে রেখেছিল, তা তো সম্পূর্ণ শুভেন্দু অধিকারী ধর্ণা দেওয়ার কারণে, শুভেন্দু অধিকারীর পরামর্শতে। শুভেন্দু অধিকারী ভেবেছিল যে এই 100 দিনের কাজের টাকা আটকে দিয়ে বাংলার মানুষকে ভাতে মেরে দিলে বাংলার মানুষ শাসক দল থেকে পিছনে সরে যাবে, কিন্তু রাজ্য সরকার সেই 100 দিনের প্রকল্পের টাকা রাজ্যের বাজেট থেকে বা রাজ্যের তহবিল থেকে পূরণ করেছে, যার ফলে শুভেন্দু অধিকারী সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এবং শুভেন্দু অধিকারীর ধর্ণা দেওয়ার কারণে যে 100 দিনের টাকা বন্ধ হয়েছিল, সেই 100 দিনের টাকা একেবারে ডেডলাইন দিয়ে রাজ্যকে পরিশোধ করতে এবং পুনরায় চালু করতে হবে 100 দিনের কাজ, এমন নির্দেশ দেওয়াতে রাজনৈতিক মহল মনে করছে যে এটা 2026 বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী ও ভারতীয় জনতা পার্টির জন্য পশ্চিমবাংলায় একটা বড় ধাক্কা। এবং এই কলকাতা হাইকোর্টের রায়ের ফলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা 2026-এর আগে আরও বেড়ে গেল, তেমনটাও মনে করছে রাজনৈতিক মহল। কারণ এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছিলাম 100 দিনের প্রকল্পের টাকা বন্ধ করার পর দিল্লিতে ধর্ণা দিতে, আন্দোলন করতে, সেখান থেকে ফিরে এসে রাজভবনের সামনে ধর্ণা মঞ্চ করে বসতে। অর্থাৎ পশ্চিমবাংলার বঞ্চিত মানুষ, পশ্চিমবাংলার যে সমস্ত 100 দিনের প্রকল্পে কাজ করা সাধারণ জনগণ, খেটে খাওয়া মেহনতি মানুষ, তাদের যে জয় হলো সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টার কারণে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা দেওয়ার কারণে তা আজকের একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। আর যার ফলে শুভেন্দু অধিকারীর মুখ পুড়ল, ভারতীয় জনতা পার্টির মুখ পুড়ল, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিভিডেন্ড কিন্তু আরও বেড়ে গেল পশ্চিমবাংলার রাজনীতিতে, পশ্চিমবাংলার সাধারণ জনমানসে। মহামান্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যে রায় দিয়েছেন, প্রাথমিকতায় আমরা বলছি সেটা আমাদের দাবি এবং আন্দোলনের জয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলার প্রতি বৈষম্যের প্রতিবাদে, বাংলার শ্রমজীবী মানুষের অধিকারের দাবিতে যে আন্দোলন চলছে, তার একটা অংশের অন্তত দাবিটা যে ন্যায্য ছিল সেটা মান্যতা পেল। এবার তারা যে যে অবজারভেশন বা অর্ডারগুলো দিয়েছেন, তার কোনটা কতটা ঠিক, মানা না মানা, এগুলো বিস্তারিতভাবে রাজ্য সরকারের তরফ থেকে খতিয়ে দেখে রাজ্য সরকার এর বিস্তারিত জানাবেন। আর এই যে ওবিসি মামলার উপরে কলকাতা হাইকোর্ট আজকের স্টে অর্ডার করেছে, সেটা নিয়ে শুভেন্দু অধিকারী লাড্ডু বিতরণ করছে বিধানসভার বাইরে, বা গলার শিরা ফুলিয়ে সল্টলেকে সাংবাদিক সম্মেলন করছে। সেই প্রসঙ্গে একটু বলে রাখি, এই যে আজকের ওবিসির যে মামলা, যেটার উপরে আজকের কলকাতা হাইকোর্ট স্টে অর্ডার করলো, সেই ওবিসির সংরক্ষণ তো মন্ডল কমিশনের সুপারিশ অনুযায়ী শুরু হয়েছিল 2012 সাল থেকে। 2011-তে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে, 2012 সাল থেকে সংরক্ষণ শুরু হয়েছিল। তাহলে শুভেন্দু অধিকারী তো তৃণমূল কংগ্রেস ছেড়েছে 2020 ডিসেম্বর মাসে। 2012 সাল থেকে 2020 সাল পর্যন্ত যে দীর্ঘ 8 বছর শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসে ছিল, তখন তো শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের একাধিক বড় পদে বসেছিল। শুভেন্দু অধিকারী কেবলমাত্র তখন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড ছিল না, একাধিক মন্ত্রিত্ব ও একাধিক বড় বড় দপ্তরের ওপরে বসেছিল। সেদিন তো শুভেন্দু অধিকারী একটা টুইট করেনি, সেদিন তো শুভেন্দু অধিকারী একবারও মুখ খোলেনি যে এই ওবিসি সংরক্ষণের ফলে হিন্দুরা বঞ্চিত হচ্ছে, সংখ্যালঘুদের তোষণ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই ওবিসি সংরক্ষণ করছে। দীর্ঘ 8 বছরে তো শুভেন্দু অধিকারী মুখ থেকে একটা র কাটেনি। আজকের শুভেন্দু অধিকারী গলার শিরা ফোলাচ্ছে, আজকের শুভেন্দু অধিকারী হিন্দুরা বঞ্চিত হচ্ছে, হিন্দু ওবিসি ব্যাকওয়ার্ড কাস্টের মানুষ বঞ্চিত হচ্ছে বলে রাস্তায় নামছে। পশ্চিমবাংলার মানুষের স্মৃতি এত দুর্বল নয়। শুভেন্দু অধিকারী ভাবছে তিনি আজকের যেভাবে গলার শিরা ফোলাচ্ছে, তাতে পশ্চিমবাংলার আদিবাসী জনজাতি, মূলবাসী বা পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষজন তার সেই কথাতে নাচবে। কারণ পশ্চিমবাংলার মানুষ বিগত দিনে দেখেছে, যখন ওবিসি সংরক্ষণ শুরু হয়েছিল তখন এই শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ছিল, তৃণমূল কংগ্রেসের একাধিক পদ একাধিক দপ্তরের মাথায় বসেছিল। আজকের শুভেন্দু অধিকারী চিল্লাচ্ছে, সেদিন তো শুভেন্দু অধিকারী চিল্লায় না। অর্থাৎ শুভেন্দু অধিকারী যে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক স্বার্থসিদ্ধি করার জন্য এবং ভারতীয় জনতা পার্টির জমি তৈরি করার জন্য, রাজনৈতিক জমি তৈরি করার জন্য এই আজকের ওবিসি করে মরা কান্না শুরু করেছে, তা পশ্চিমবাংলার মানুষের কাছে একেবারে স্পষ্ট ও ক্লিয়ার হয়ে গিয়েছে। আর যে কারণে পশ্চিমবাংলার মানুষ বিগত দিনের মতো আগামী দিনে
নির্বাচনী ভোট বাক্সে তাদের নির্বাচনী ভোটাধিকার প্রয়োগ করে বুঝিয়ে দেবে কারা প্রকৃত বাংলা প্রেমী, কারা প্রকৃত বাঙালি প্রেমী, আর কারা বাঙালি ও বাংলা প্রেমের নাটক করছে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকুন।